আপনি কি ভাবছেন এটা শুধুই একটা ৪৪,০০০ কোটি টাকার নদী সংযোগ প্রকল্প, নাকি উন্নয়নের চকচকে আবরণের ভেতরে লুকিয়ে থাকা এক শতাব্দীর সবচেয়ে বড় সরকারি ডাকাতি? দিল্লির মসনদে বসে যখন গণতন্ত্রের লম্বা চওড়া বুলি আওড়ানো হচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রদেশের জঙ্গলে জল জঙ্গল জমির অধিকার রক্ষা করতে যাওয়া নিরপরাধ আদিবাসী মহিলাদের উপর নেমে এসেছে রাতের অন্ধকারে পুলিশি তাণ্ডব। ঠিক যেমনটা গতকাল দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ মার্গ শান্তিপূর্ণ আন্দোলনে নামা অজস্র ছাত্রীকে পুলিশের লাঠির ঘা সহ্য করতে হয়েছে। মধ্যপ্রদেশেও পুলিশের বুটের তোড়ে পিষে দেওয়া হয়, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় চিতা সত্যাগ্রহ আর জল সত্যাগ্রহ অনশনকারীদের। ঘটনাস্থল আলাদা, কিন্তু নিরীহ আন্দোলনের উপর রাষ্ট্রীয় প্রহারের ছবিটা হুবহু এক। আজ কোনো নিরপেক্ষতা নয়, আজ মুখোশ খোলার দিন। মধ্যপ্রদেশে কেন বেতোয়ার আড়ালে আদিবাসীদের ভিটেমাটি আর দেশের প্রকৃতি বেঁচে দেওয়ার সেই রক্তহীন করা কাহিনী সবটা বলবো। আজ মুখোশ খোলার দিন, কারণ সত্যকে লুকিয়ে রাখার চক্রান্ত এখন সীমাহীন নির্মমতায় পৌঁছে গিয়েছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। আজ দিল্লির রাজপথ থেকে সংসদ, চারিদিকে এক থমথমে আবহ, যেন সুপ্ত কোনো আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছে রাজধানী। সংসদ অধিবেশনে যখন রাম মন্দিরে চুরির থেকে শুরু করে নিট এবং ইউজিসি পরীক্ষা দুর্নীতির মতন জাতীয় কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে, কিংবা যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক এবং ছাত্র সমাজ নিজেদের ভবিষ্যতের দাবিতে অনশনে বসেছে, ঠিক তখনই দিল্লির আড়ালে দেশের অন্য প্রান্তে ঘটে চলেছে আরো এক নির্মম রাষ্ট্রীয় দমন পীড়ন। ক্ষমতার অলিন্দে বসে গণতন্ত্রের বুলি আওড়ানো এই সরকার যখনই কোনো সমস্যায় পড়ে, তখনই তারা নিজেদের রূপ বদলে চরম এক নিরঙ্কুশ এবং নিষ্ঠুর স্বৈরাচারী শাসকে পরিণত হয়। সেটাই দেখা গেল দিল্লির বহু দূরে, যেখানে সাধারণ মানুষ নিজেদের জল জঙ্গল জমির অধিকার রক্ষায় দিনের পর দিন অনশন করছেন। তাদের উপর ধেয়ে এলো পুলিশের বুট এবং লাঠি। দিন দুপুরে পুলিশ আন্দোলনকারীদের হাত পা ধরে চ্যাংদোলা করে গাড়িতে ছুঁড়ে ফেললো। মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়া হলো তাদের প্রতিবাদ মঞ্চ। জেএনইউ এর ছাত্র কিংবা সাধারণ ঘরের সন্তানেরা, যাদের অনশন করার কোনো অভিজ্ঞতা পর্যন্ত ছিল না, তারা যখন যন্তর মন্তরে 22 দিন ধরে অনশনে বসে লড়াই চালাচ্ছিল, রাষ্ট্র তখন তাদের কথা শোনেনি। তাদের আওয়াজকে স্তব্ধ করতে নামিয়ে এনেছিল পুলিশি রাজ। 3টে রাজ্যে আজ রাষ্ট্রীয় শাসক দল এবং তাদের এই নির্মম চরিত্র হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। যখন হাজার হাজার নারী এবং শিশু রাজপথে এসে দাঁড়ালো, রাষ্ট্র বাধ্য হলো পিছু হটতে। এটি কি গণতন্ত্র নাকি স্রেফ মিলিটারি রাজ? আসুন এবার তথ্যের পাতায় চোখ রেখে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ওদের আসল মুখোশটা সামনে আনা যাক। স্ক্রিনে খবরটা লক্ষ্য করুন। আবার বলছি, দরবারের শিরোনাম দেখে আসল সত্যটা বোঝার কোনো উপায় নেই। লেখা হচ্ছে 17তম দিনে কেন বেতোয়া প্রকল্প বিরোধী আন্দোলন শেষ, পুলিশ বিক্ষোভকারীদের হাসপাতালে পাঠালো। আহা, যেন মধুর এনো সমাপয়। এটা আন্দোলন শেষ হওয়ার গল্পই নয়, আসলে এটা আন্দোলনের 17তম দিনে নিরস্ত্র মানুষের উপর পুলিশি তাণ্ডবের গল্প। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার কুপি গ্রামের কাছে বারানা নদীর তীরে এই লড়াই চলছিল মূলত আদিবাসী মহিলাদের নেতৃত্বে। অভিযোগ একদম স্পষ্ট, বাস্তুচ্যুত আদিবাসী পরিবারগুলোকে দেওয়া সরকার এবং প্রশাসনের কোনো প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। নিজেদের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে আদিবাসীরা জল সত্যাগ্রহ, চিতা সত্যাগ্রহ এবং আন্দোলনের 8ম দিন থেকে প্রতীকী ফাঁসি সত্যাগ্রহ করেছিলেন। সমাজকর্মী অমিত ভাটনাগরের নেতৃত্বে এই আন্দোলন চলছিল, যিনি টানা 11 দিন ধরে অনশনে ছিলেন। অথচ রাষ্ট্র এতটাই উদাসীন যে দীর্ঘ 11 দিনে মাত্র একবার তার আনুষ্ঠানিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। স্ক্রিনে ভিডিও খণ্ডগুলো দেখুন। দেখুন কিভাবে নদীর জলে বাঁশের চিতা বানিয়ে তার উপর শুয়ে রয়েছেন আদিবাসী মহিলারা। অনেকে বুক সমান জলে নেমে জল সত্যাগ্রহ করছেন, আবার কেউ গাছ থেকে দড়ি ঝুলিয়ে ফাঁসি সত্যাগ্রহের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন। এটা ছিল 17 দিন ধরে চলা এক সত্যাগ্রহ। মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা কংগ্রেসের উমক সিনহার বক্তব্য থেকে স্পষ্ট কিভাবে আদিবাসীদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে অন্য মানুষকে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। পান্না ন্যাশনাল টাইগার রিজার্ভ এলাকা থেকে যাদের বের করে দেওয়া হলো, তারা কি প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন না? সবচেয়ে বড় কারচুপি করা হয়েছে গ্রাম সভাগুলোতে। আদিবাসীদের না জানিয়ে ভুয়ো গ্রাম সভা দেখানো হয়েছে। খড়িয়ানি গ্রামের উদাহরণ দেওয়া যায়, যেখানে প্রকল্প অনুমোদনের সময়
বর্তমান সরপঞ্চ উপস্থিতি ছিলেন না, অথচ সই নেওয়া হয়েছিল প্রাক্তন সরপঞ্চের। যেন কোনো ভুতুরে সরপঞ্চ এসে রাতারাতি সই করে দিয়ে গেলেন। এইভাবে জালিয়াতি আর চরম পুলিশি দমন পীড়ন চালিয়ে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ৬,০০০ কোটি টাকা চাঁদা পাওয়ার সঙ্গে এই তাড়াহুড়োর সম্পর্ক ঠিক কোথায়? উত্তর পরিষ্কার। যে আদিবাসী এবং কৃষকেরা নিজেদের ভিটে মাটি এবং ঝুপড়ি বাঁচানোর জন্য দিন রাত লড়াই করছেন, তাদেরই উচ্ছেদ করে সেই জমিতে দাঁড় করানো হচ্ছে। ৪৪,০০০ কোটি টাকার কেন বেতোয়া প্রকল্প। ভোপালে বিজেপির যে বিশাল এবং চোখ ধাঁধানো দলীয় কার্যালয় তৈরি হচ্ছে, তার ভিত্তি কিভাবে এই নিঃস্ব আদিবাসী এবং কৃষকদের থেকে ছিনিয়ে নেওয়া জমির ক্ষতিপূরণের টাকা। এবার প্রশাসনের সেই মিথ্যেচারের মুখোশটা টেনে খোলা যাক, যা দরবারি মিডিয়া চেপে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে হেলমেট জ্যাকেট পরা শত শত সশস্ত্র পুলিশ ঘিরে ফেলেছে চিতা এবং জল সত্যাগ্রহে বসা নিরীহ আদিবাসী মহিলাদের, আর প্রশাসনের আধিকারিকেরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতন বলছেন আন্দোলনকারীদের শরীর খারাপ হচ্ছিল, তাই ডাক্তারেরা, টিম আর পুলিশ এসে শান্তিপূর্ণভাবে তাদের হাসপাতালে নিয়ে গেছে। বৃষ্টিতে নদীর জল বাড়ছে, তাই সেফটির জন্য তাদের বাসে করে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। কি অপরিসীম মিথ্যাচার! শান্তিপূর্ণ অপসারণের এই সরকারি গল্পের আড়ালে আসলে কি ঘটেছে? ভিডিও দৃশ্যই প্রমাণ দিচ্ছে। শান্তিপূর্ণ আলোচনার নামে রাতের অন্ধকারে গায়ের জোর খাটিয়ে আদিবাসীদের বুটের তলায় পিষে দেওয়া হয়েছে। যন্তর মন্তরের পর এবার ছতরপুরেও মানুষের গণতান্ত্রিক আন্দোলনকেও টেনে হিচড়ে জবরদস্তি বাসে তুলে কুচলে দিল পুলিশ। আদিবাসী নারীদের জামা কাপড় টেনে ছিঁড়ে হাত পা ধরে গাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে এখন বলা হচ্ছে সব নাকি শান্তিপূর্ণ হয়েছে। এটাই কি ভারতের গণতন্ত্র, নাকি ক্ষমতার দম্ভে এক স্বৈরাচারীর রাজত্ব? গণতন্ত্র শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানানো কি এখন অপরাধ? পরিবেশ কর্মী হংসরাজ মিনার টুইটটা স্ক্রিনে দেখুন। তার মতন ব্যক্তিত্বরা যখন এই বর্বরতার দৃশ্যগুলো তুলে ধরছেন, তখন আরো এক আশঙ্কাজনক সত্য সামনে আসছে। যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই অমিত ভাটনাগর টানা 14 দিন ধরে অনশনে বসেছিলেন, কিন্তু তার উপর হঠাৎ পুলিশি আক্রমণের কারণ কি? কারণ তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন অনশন মঞ্চ থেকেই তিনি কেন বেতোয়া প্রকল্পের ৪৪,০০০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করতে চলেছেন। এই হুমকির পরেই রাজ্য প্রশাসনের টনক নড়ে এবং তড়িঘড়ি সমস্ত আন্দোলন গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অখিলেশ যাদবও টুইট করেছেন। টুইটের সঙ্গে জল সত্যাগ্রহের ভিডিও ফুটেজও দিয়েছেন। অখিলেশ বলেছেন, আন্দোলনকারীদের সরানোর চেয়ে বিজেপি সরকারের নিজেরই সসম্মানে সরে যাওয়া উচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি এরা জানতো, তবে বুঝতো যে জনগণ যখন সব আশা হারায়, তখন তারা নিজেই এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। বিজেপির আমলে মানুষকে জীবন্ত অবস্থায় নিজেদের চিতা সাজিয়ে শুতে হয়েছে। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? এই কেন বেতোয়া প্রকল্প কেবল আদিবাসীদের জীবন ধ্বংস করছে না, এটি পান্না টাইগার রিজার্ভের এক বিস্তীর্ণ বনাঞ্চলকে চিরতরে জলের তলায় ডুবিয়ে দিচ্ছে। যেখানে বিশ্বজুড়ে বাঘ বাঁচানোর লড়াই চলছে, সেখানে মোহন যাদবের ডাবল ইঞ্জিন সরকার সম্পূর্ণ উদাসীন। আর ক্ষতিপূরণ? আদিবাসীরা ন্যায্য ক্ষতিপূরণ চাওয়া তো দূরের কথা, কথা বলার সুযোগটুকুও পাচ্ছে না। গ্রাম সভার অনুমতি নিয়ে যা ঘটেছে তা শুনলে চোখ কপালে উঠবে। প্রকল্পের অনুমোদন পেতে যে সমস্ত গ্রামবাসীর স্বাক্ষর এবং টিপছাপ দেখানো হয়েছে, তাদের অনেকে সই করার 4 বছর আগেই মারা গিয়েছেন। জালিয়াতি, জবরদস্তি আর দুর্নীতিকে ঢাকতেই কি এই তাণ্ডব? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকারের এই হিম্মত হলো কিভাবে? কারণ তারা দেখেছেন দিল্লির বড় মিয়া কিভাবে রাতের অন্ধকারে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে গেছেন। সেই একই স্বৈরাচারী কৌশল এরা ছাতারপুরে প্রয়োগ করলো। যারা নিজেদের আদিবাসী হিতৈষী বলে দাবি করে আর আরএসএস এর বনবাসী কল্যাণ আশ্রমের নামে রাজনীতি করে, তাদের আসল ভণ্ডামিটা এবার দেশের সমস্ত আদিবাসী সমাজের বুঝে নেওয়া উচিত। ক্ষমতার সুযোগ পেলে এরা আদিবাসীদের মুখের উপর বুট চালিয়ে পিষে দিতে দ্বিধা করে না। অসমে আদিবাসীদের ভিটে মাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে মিথ্যা মামলায় টানা 5 মাস জেলে পুরে রাখা হয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ কিংবা ছত্তিশগড়, সবখানেই আদিবাসীদের উপর একই দমন পীড়ন চলছে। মহারাষ্ট্রের গড়চিরোলির দৃশ্যটা দেখুন। যে টাইগার রিজার্ভ বাঁচানো দরকার, সেখানে খনি বা মাইনিং এর অনুমতি দেওয়া হয়েছে। 28টি গ্রামসভা এর বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করা সত্ত্বেও বিজেপি নেতৃত্বাধীন সরকার সরেনি।
কারণ কি কোনো বিশেষ শিল্পপতির সঙ্গে কি সম্পর্কের স্বার্থ জড়িয়ে রয়েছে? গড়চিরোলির অভিভাবক মন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, যিনি রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী, তার নজরদারিতেই এমনভাবে আদিবাসীদের জঙ্গল কাটা হচ্ছে যা দেশে নজিরবিহীন। ছত্তিশগড় থেকে ওড়িশা ডাবল ইঞ্জিনের সরকার, যেখানেই এসেছে পুরো খনি বলয় তুলে দেওয়া হচ্ছে পরম মিত্র শেঠজিদের মতন ঘনিষ্ঠ শিল্পপতিদের হাতে। যে আদিবাসীদের পাশে দাঁড়ানোর কেউ নেই, তাদের অস্তিত্বই আজ সংকটে। দিল্লিতে সোনাম ওয়াংচুককে আটক করার সময় পুলিশ যে চিত্রনাট্য লিখেছিল, স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, মধ্যপ্রদেশের পুলিশ প্রশাসনও হুবহু সেই একই স্ক্রিপ্ট মুখস্থ করে আদিবাসীদের উপর তাণ্ডব চালিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার আসলে সাধারণ মানুষের জন্য ডাবল প্রোপাগান্ডা আর ডাবল দমনপীড়নের মডেল ছাড়া আর কিছুই নয়। কার নির্দেশে এসব করা হলো? হাইকোর্টের নির্দেশ দেখিয়ে দিল্লিতে ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়া হয়েছে। কি বিচিত্র সেই শান্তিপূর্ণ ব্যবস্থা! পুলিশ লজ্জিত হয়ে চাদর আর পর্দার আড়াল বানিয়েছিল, যাতে ভেতরের হিংস্রতা বাইরে না দেখা যায়। ভেতরের প্রত্যক্ষদর্শীরা বলছেন ওয়াংচুককে গালাগাল দেওয়া হয়েছে, চড় মারা হয়েছে এবং পা ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি মারধরি না করা হবে, যদি প্রত্যক্ষদর্শী ছেলেগুলো মিথ্যাই বলবে, তবে চাদর দিয়ে ঘেরাও করার চক্রান্ত কেন? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব অবশ্য চাদরের আড়াল রাখারও প্রয়োজন বোধ করেননি। তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন, টেনে হিচড়ে তোলো আর সংবাদ মাধ্যমে গিয়ে নির্লজ্জের মতন বলো সমস্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। এবার 44,000 কোটি টাকার এই কেন বেতোয়া সংযোগ প্রকল্পের আসল সত্যটা বোঝা যাক। এটি দেশের প্রথম নদী সংযোগ প্রকল্প। কেন এবং বেতোয়া দুটো নদীকে জোড়া হবে। দাবি করা হচ্ছে 200 কিলোমিটারের বেশি লম্বা একটা খাল তৈরি করে কেন এবং বেতোয়া নদীকে জুড়ে দেওয়া হবে। প্রশাসনের ভাষ্য, কেন নদীতে নাকি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জল থাকে, তাই সেই জল খালে ঢেলে বুন্দেলখণ্ডের মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের টিকমগড়, পাটনা, ছতরপুর, ঝাঁসি সহ 10টি জেলায় জল পৌঁছানো হবে। এতে 8 লক্ষ হেক্টর জমিতে সেচ হবে এবং 62 লক্ষ মানুষ পানীয় জল পাবেন। কি অদ্ভুত আর ভণ্ডামিতে ভরা এই দাবি! যে সরকার টানা দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের খেতাব পাওয়া ইন্দোরে কিংবা দিল্লিতে মানুষকে পরিচ্ছন্ন পানীয় জল দিতে পারে না, তারা নাকি বুন্দেলখণ্ডের প্রান্তিক মানুষকে শুদ্ধ জল এনে দেবে, বিশ্বাস করেন? কিন্তু সবচেয়ে বড় বৈজ্ঞানিক এবং বাস্তব প্রশ্নটি এখানেই। প্রশাসনের দাবি কেন নদীতে উদ্বৃত্ত জল থাকে, অথচ স্থানীয় মানুষ এবং ভৌগোলিক বাস্তবতা স্পষ্ট বলছে বর্ষায় নদীতে জল বাড়লেও গ্রীষ্মকালে কেন নদী পুরোপুরি শুকিয়ে যায়। যে নদী খরা মরশুমে নিজেই শুকিয়ে কাঠ হয়ে যায়, সে কিভাবে গ্রীষ্মে বেতোয়া নদীতে জল পাঠাবে? এই একটি মৌলিক প্রশ্নই 44,000 কোটি টাকার এই বিশাল প্রকল্পের বাস্তবতা এবং সম্ভাব্যতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 3 নম্বর সত্যটা সবচেয়ে বেশি বেদনাদায়ক। আদিবাসীদের ক্ষতিপূরণের পরিমাণ জানেন? পুনর্বাসনের নাম করে তাদের কত টাকা দেওয়া হচ্ছে? কাউকে 4,000 টাকা, কাউকে 35,000 টাকা, আবার কাউকে খুব বেশি হলে 45,000 টাকা। 45,000 টাকায় আজকের দিনে কোথায় পুনর্বাসন হবে? এই সামান্য টাকায় ভিটে মাটি হারা পরিবারগুলো কোথায় যাবে, কিভাবে বাঁচবে? প্রশাসনের কাছে তার কোনো জবাব নেই। ইতিহাস সাক্ষী, এর আগে নর্মদা বাঁধের সময়ও ঠিক এই একই ট্র্যাজেডি ঘটেছিল। বাঁধ তৈরি হলো, তার পুরো সুবিধা পেয়ে গেল গুজরাট, কিন্তু মধ্যপ্রদেশের যে সমস্ত গ্রাম জলের তলায় ডুবে গেল, মেধা পাটেকারদের মতন সমাজকর্মীরা বছরের পর বছর লড়াই করার পর যে সমস্ত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। যদি দুটি নদীকে যুক্ত করতেই হয়, তবে অন্তত এমন নদী বেছে নেওয়া উচিত যা 12 মাস প্রবাহমান। একটি মরশুমী নদীতে সামান্য বাঁধ বা জলাধার তৈরি না করে পুরো নদীর গতিপথ পরিবর্তন করতে যাওয়া চরম অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। বাস্তবে অটল বিহারী বাজপেয়ীর আমল থেকেই এই নদী সংযোগ প্রকল্পের ভাবনা শুরু হয়েছিল। তখন পরিবেশবিদরা বারবার সতর্ক করেছিলেন, প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে কাজ করলে তার ফল মারাত্মক হতে বাধ্য। আজ উত্তরাখণ্ডের দিকে তাকালেই সেই চরম সত্যিটা বোঝা যায়। 4 ধাম প্রকল্পের নামে নির্বিচারে পাহাড় কেটে রাস্তা বানানো হলো, আর তার ফল অনবরত ধস নামছে। সাধারণ চলাচলের রাস্তাও ধসে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রকৃতিকে ধ্বংস করে, আদিবাসীদের ঘরছাড়া করে আর নদীকে কৃত্রিমভাবে বাঁধতে গিয়ে বড় বিপর্যয়কে আমন্ত্রণ জানাচ্ছে এই সরকার। নদী সংযোগের নামে এমন প্রাকৃতিক ধ্বংসলীলা চালানোর কোনো প্রয়োজনই ছিল না।
আসল সমাধান তো লুকিয়ে রয়েছে নদীর জল সংরক্ষণে। যদি শিখতেই হয় তবে তেলেঙ্গানার বিগত কে চন্দ্রশেখর রাও সরকারের কাছ থেকে শেখা উচিত। তারা নদী সংযোগের মতন বিপজ্জনক খেলায় মাতেনি, বরং নদীর বিপুল জলরাশিকে সমুদ্রে অপচয় হতে না দিয়ে বৈজ্ঞানিক উপায় সংরক্ষণ করেছেন। তেলেঙ্গানার ভৌগোলিক গঠন এমন যে নদী যখন রাজ্যে ঢোকে তখন জল কম থাকে আর বেরোনোর সময় জল অনেক বাড়ে। তাই রাজ্যের সীমানা থেকে সেই জলকে বিশাল পাইপলাইনের মাধ্যমে পাম্প করে উপরে তুলে আনা হয়েছে। এত বিশাল পাইপলাইন যার ভেতর দিয়ে একটা গোটা ট্রাক অনায়াসে চলে যেতে পারে। তারপর সেই জলকে উঁচুতে এনে অভিকর্ষ বলকে কাজে লাগিয়ে নিচের দিকে প্রবাহিত করা হয়েছে, যার ফলে আজ তেলেঙ্গানার কৃষকেরা 24 ঘন্টা বিনামূল্যে জল পাচ্ছেন। এটি বিশ্বের অন্যতম অনন্য এক ইঞ্জিনিয়ারিং বিষয়। কিন্তু বিজেপি সরকার সেই বৈজ্ঞানিক এবং টেকসই মডেলে হাঁটবে না। কারণ 44,000 কোটি টাকার বাজেট না থাকলে কম করে 15% ধরা হলেও হাজার হাজার কোটি টাকার কাটমানি আর কমিশন আসবে কোথা থেকে? সমাজকর্মীদের তোলা সেই অভিযোগই আজ সত্যি বলে মনে হচ্ছে। বিজেপির যে চোখ ধাঁধানো 5 স্টার দলীয় কার্যালয়গুলো রাতারাতি মাথা তুলে দাঁড়াচ্ছে, তার টাকার উৎস কি? ক্ষমতায় আসার আগে যে টাকা ছিল না, আজ হঠাৎ সেই বিপুল অর্থের পাহাড় কোথা থেকে এলো? উত্তর পরিষ্কার, আদিবাসীদের ভিটেমাটি উচ্ছেদ করে, নদী আর জঙ্গল বিক্রি করে এই কাঁচা টাকা তোলা হচ্ছে। কিন্তু রাষ্ট্র আর শাসক দলকে মনে রাখতে হবে, আদিবাসীরা কোনো ব্যবহারযোগ্য পণ্য নন। তাদেরই জল জঙ্গল জমির অধিকার কেড়ে নিয়ে পুলিশি বুট দিয়ে তাদেরই আন্দোলনকে গুড়িয়ে দিয়ে বেশি দিন রাজত্ব চালানো যায় না। প্রকৃতির উপর এই আঘাত আর আদিবাসী সমাজের উপর এই চরম নিষ্পেষণের হিসাব ইতিহাস ঠিক একদিন কড়ায় গন্ডায় বুঝে নেবে। আর মনে রাখবেন, ক্ষমতার চাবুক আজ যাদের পিঠে পড়ছে, কাল সেই চাবুকের দিক আপনার দিকেও ঘুরে যেতে পারে। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ের চোখ কান খোলা রাখা ছাড়া কোনো পথ নেই। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।